উমাশশী সেই দিন চিঠি পড়িয়া জানিতে পারিল তিনি লিখিয়াছেন, আমার যাহা কিছু আছে দান ধ্যান করেন। সংসারের বাইরে যে শান্তি আমি পাইয়াছি তাহা ছাড়িয়া কোন মুখে আর গৃহে ফিরিব। উমাশশী চিঠি শেষ করে চোখ বুজে শুয়ে থাকলেন। মাথার মধ্যেটা টনটন করছে, ঘাড়ের কাছটাই ব্যথা, সর্বাঙ্গ জ্বালা করছে রাগে। এ কেমন শত্রুতা? দূর থেকে আড়াল থেকে আমার শত্রুতা করছো? সাধ্য থাকে, সাহস থাকে, সামনে এসে দাঁড়াও। কে বৃশ্চিক আর কে কুম্ভ তোমায় আমি দেখাচ্ছি। এমন অসভ্যতা মানুষে করে? ইতরেমির শেষ নেই। নিজের ছেলে মেয়েদের তুমি তাদের মার পেছনে লাগাচ্ছ। ছি ছি, ঘেন্নায় মরি। অভিমানে উমাশশীর চোখে জল এলো। দুফোঁটা কেঁদে চোখটা মুছে নিলেন। নমস্কার, এখন আমরা শুনছি বিমল করের লেখা মজার গল্প বৃদ্ধস্য ভার্যা। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। তার স্বামীর জন্য চোখের জল উমাশশী অনেক ফেলেছেন। তখন বয়সও ছিল ফেলার, জলও ছিল পর্যাপ্ত। এই বয়সে আর কতই বা কান্নাকাটি করতে পারেন? সেই যে কর্তা ঢং করে গাইতেন, নয়নেরও বাড়ি রেখেছ নয়নে। সেই বাড়িও এখন শরীরের আর 5টা পদার্থের মতো কমে এসেছে। কমে এসেছে নাকি অন্তঃস্রোতা হয়েছে তা অবশ্য উমাশশী বুঝতে পারেন না। তখন হাউমাউ করে কাঁদলেও বলার কেউ ছিল না। ছেলেমেয়েরা ছোট ছোট, তারাও অত শত বুঝতে পারত না। উমাশশী অন্য কোনো কথা বলে কিংবা ছুতো দেখিয়ে প্রাণ ভরে কেঁদে নিতে পারত। এখন কি আর তা পারেন? ছেলেমেয়েরা বুঝতে পারবে না যে মা বাবার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে? দেখে আড়াইলে হাসাহাসি করবে। তাই কান্নাটা উমাশশীর বুকে বুকেই রইল। নিজের ঘরে বসে বড় বড় নিঃশ্বাস ফেলেন, টপ টপ করে জল পড়ে চোখ বেয়ে। আঁচলে মুছে নেন। বুকের তলায় কষ্ট হয়। দুপুরে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবেন। কোথা দিয়ে কেমন করে কর্তাকে ধরবেন কিছু বুঝতেও পারেন না। বেনারস, এলাহাবাদ, হিল্লি, দিল্লি, কোথায় গিয়ে যে রয়েছেন জানতে পারলে একটা কথা ছিল। উমাশশী না হয় ছুটতেন, কিন্তু গুপ্তবাবু যে কোথায় তা জানার কোনো পথই রাখেননি। উমাশশী একেবারে হাল ছেড়ে দেবার মানুষ নন। যদি তাই হতেন তবে কোন কালেই গুপ্তবাবুকে ছেড়ে দিতেন, আর গুপ্তবাবুও খাঁচা থেকে ছাড়া পেয়ে মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন। উমাশশী অত বোকা বা কাঁচা নন। নিজের পায়ে কুড়োল মেরে গুপ্তবাবুকে স্বাধীন মুক্ত পুরুষ হতে তিনি দেননি। পুরুষ মানুষ কেমন জিনিস তা তিনি বেশ জানতেন। হাতের ফাঁক দিয়ে একবার গলে পড়ল তো পড়লই। কোন জলে গিয়ে ডুববে তা কেউ জানে না। কার সাধ্য আর তাকে খুঁজে বার করবে? উমাশশী স্বামীকে আঙুলের ফাঁক দিয়ে গলতে দেননি, খুব সাবধানে মুঠোর মধ্যে ধরে রেখেছিলেন। মুঠো একটু আধটু আলগা হলেই বুঝেছেন গুপ্তবাবু গোলবার চেষ্টা করেছেন, আর সঙ্গে সঙ্গেই মুঠো আরও শক্ত হয়েছে। গুপ্তবাবু বুঝে নিয়েছেন তিনি যদি যান ডালে ডালে, উমাশশী ঘোরেন পাতায় পাতায়। মানুষটাকে বরাবর এইভাবেই বেঁধে রেখেছিলেন উমাশশী। যতদিন বাবা বেঁচে ছিলেন তোয়াক্কাও করেননি। পালাবার পথ ছিল না কর্তার। খোঁয়াড়ের জিভ ঠিকই ধরা পড়ে যাবে, উমাশশী তা জানতেন। আজ বাবা নেই, উমাশশী অসহায়। আর ঠিক এই সময়ে যখন উমাশশীর মনে কিছুমাত্র খল ছিল না, দুশ্চিন্তা ছিল না, তখনই কর্তা তাকে ফাঁকি দিয়ে পালালেন। যখন বয়স ছিল পালাবার তখন যদি পালাতে পারতে তোমায় আমি ত্যায্য করতুম। তখন তো মুরদ ছিল না। এখন আমায় অক্ষম দেখে খুব সাহস দেখালে না? 20-22টা দিন তো কাটল। উমাশশী তো আর পাথর নন, মানুষ। তারও গায়ে রক্ত মাংস আছে। তুমি যতই তাকে রাক্ষসগণ বলো, যতই বলো না কেন বৃশ্চিকের জাত, তার স্বভাব চরিত্র নিয়ে খোঁচা মারো, তবুও সে নিশ্চিন্ত হয়ে কেমন করে থাকতে পারে?
হাজার হোক, মানুষটি জোয়ান মদ্য নয়, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তার এখন নিয়মে থাকার কথা। একটা সহ্য হয়, অন্যটা হয় না। আরাম আয়েস ধরা বাঁধা দরকার। আর সেই মানুষ লাল আটার রুটি, অহড়র ডাল, ঢ্যাঁড়সের তরকারি আর ছাগলের দুধ খাচ্ছে, মাটিতে কম্বল পেতে শুয়ে আছে। ভাবলেই উমাশশীর বুকের মধ্যে কেমন যেন করে। তার উপর লিখেছে সর্দি কাশি হয়েছিল, মিছিরির কত আর আদা খেয়ে আরাম হয়েছে। উমাশশী বুঝতে পারছেন একটা সর্বনাশ না করে গুপ্তবাবু ছাড়বেন না। অত জেদ, অত তেজ, স্ত্রীর ওপর পুষে রাখা 30 বছরের গায়ের জ্বালা মেটাতে গিয়ে কর্তা কোথায় কোন ধর্মশালায় শয্যাশায়ী হয়ে পড়বেন, আর তখন উমাশশীরই ডাক পড়বে। ভবিষ্যৎটা উকি মারলেই বুকটা কেঁপে ওঠে উমাশশীর। অর্শের রোগী, ওদিকে আবার শ্লেষ্মার ধাত। সামান্য গোলমাল হলে বুকে কফ জমে, অল্প স্বল্প ডায়াবেটিস। ঠাকুরের কত অঙ্গে কত খুঁত, আর সেই মানুষ গিয়েছেন কিনা সংসার ত্যাগ করতে। আসলে সবই উমাশশীকে ভোগাবার জন্য। কিন্তু এই কথা কে বোঝাবে কর্তাকে? অত তেজ ভালো নয়, এটা আহম্মুকি। নিজে যখন চোখ উল্টে পড়বে তখন তোমার ভোগান্তিও কম হবে না। 20-22 দিনের মাথায় আবার একটা চিঠি এলো। ছেলেমেয়েরা চিঠি লুকোয় না। মেয়েই চিঠিটা এনে দিল। উমাশশী তখন রান্নাঘরে ঘুরে সবে নিজের ঘরে এসেছেন, একটু জিরিয়ে নেবেন। আশা এসে চিঠিটা দিল। উমাশশী বললেন, পিয়ন এসেছিল? আশা মার মুখের দিকে তাকিয়ে কেমন যেন ইতস্তত করল। বলল, না, ওই দাদা একটু বেরিয়েছিল, পোস্ট অফিস থেকে চিঠিটা নিয়েছে। কোথায় দাদা? ঘরে। উমাশশী খামটাও উল্টে পাল্টে দেখছিলেন। যথারীতি খামের মুখটা ছেঁড়া। চশমা দিতে বললেন মেয়েকে। আশা চশমা এনে দিল। চশমা চোখে দিয়ে উমাশশী খামের ঠিকানাটা যেন একটু বেশি নজর করে দেখলেন। তারপর ডাকঘরের ছাপ। ব্যাপারটা তার কাছে খুবই আশ্চর্যের মনে হয়। একটা নয়, দুটো নয়, আজ 20-22 দিনের 4-5টা চিঠি এসেছে কর্তার, আর সব কটাই খামে। কিন্তু সব কটায় চিঠিরই ডাক টিকিটের ওপর মারা ডাকঘরের যে ছাপ, এত অস্পষ্ট কেন? কেন একটারও ছাপ পড়া যায় না? ছাপটা পড়া গেলে বোঝা যেত যে কর্তা কোথায় আছেন। হঠাৎ উমাশশী ছেলেকে তলব করলেন। আশা দাদাকে ডাকতে গেল। উমাশশী চিঠিটা বার করলেন। সেই একই ব্যাপার, নিজের কোনো পাত্তা দেননি কর্তা। ঠিকানা চিঠি লিখেছেন ছেলেকে। তপু এলো। আশাও পিছু পিছু এসেছে। উমাশশী ছেলের দিকে তাকালেন, চোখে বিরক্তি। তুমি পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়েছ? তপু মাথা দোলালো। চুল কাটতে গিয়েছিলাম সেলুনে, পোস্ট অফিস থেকে নিয়ে নিলুম চিঠিটা। তা পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলে না কেন? তপু মার চোখে চোখে তাকালো না, বলল, কি? এই যে তোমার বাবার চিঠিগুলো আসছে, এগুলো কোথা থেকে আসছে? তপু যেন থতমত খেয়ে গেল। বলল, কেন? বাবা যেখান থেকে লিখেছে। সে জায়গাটা কোথায়? উমাশশী ছেলেকে ধমকে উঠলেন। একটা চিঠিরও টিকিটের ওপর ছাপ পড়া যায় না কেন? তপু রীতিমতো ঘাবড়ে গেল। আশার দিকে একবার তাকালো, তারপর ঢোক গিলে বলল, কি জানি, পোস্টমাস্টার বাবুকে জিজ্ঞেস করলে তিনি কেমন করে বলবেন? ছাপ তো পড়াই যায় না। আমার মনে হয় বাবা RMS-এ চিঠি ফেলে। উমাশশী বললেন, কেমন করে বুঝলে? তপু বলল, আমি 2-1টা খামে আর দেখেছি। না রে আশা? আশা ঘাড় হেলিয়ে বলল, আগের চিঠিটাতেই তো ছিল। উমাশশীর পছন্দ হলো না। বললেন, কাল পোস্ট অফিসে গিয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করবে। তিনি তো তোমাদের বাবার ইয়ার বন্ধু ছিলেন।
জিজ্ঞেস করবে এরকম বেআইনি চিঠি কেন আসে। আশা বলল, বেআইনি বলা যাবে না মা। কেন? ছাপ তো থাকে। তুমি কি আমায় আইন শেখাবে? আমার বাবার কাছে আমি অনেক আইন গুলে খেয়েছি জানো। আশা চুপ করে গেল। তপু কি যেন ভেবে নিয়ে বলল, পোস্টমাস্টার বাবুকে বলবো মা যে বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন? উমা শশী আরও বিরক্ত হলো, অসহ্য লাগলো তার। বললেন, তার বলবে না? বদ্যির ঘরে কি দামড়াটাই না জন্মেছে। ঘরের কথা পাড়ার লোককে না বলে বেড়ালে তোমার বাবার মান আর বাঁচছে না তো। তপু অধবদন হলো। উমা শশী বললেন, তা তোমাদের বাবার এমনিতেই তো আর গুণের ঘাটতি ছিল না, এখন এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, চুরি চামারি করে বাড়ি ছেড়ে পালিয়েছে। এটা আবার শহরময় ঢ্যাঁড়াটা পিটিয়ে বলে বেড়াও, তাতে আবার তোমার বাবার 4টে পা গজাবে। মুখ দামড়া কোথাকার। আশা ধীরে ধীরে সরে যাচ্ছিল, তপুও পালাবার চেষ্টা করছিল। উমা শশী বললেন, আমি পই পই করে না বলেছি তোমাদের বাবা নিমাই সন্ন্যাস হয়েছে, এ কথা যেন কাউকে বলার দরকার নেই। এ কথা শুনলে লোকে হাসাহাসি করবে। ছি ছি, তোমাদের বাবা কদিনের জন্য বাইরে গেছেন দরকারে, এর বেশি কিছু বলার দরকার তো করে না। তপু ঢোক গিললে বললে, তাই তো বলি, কেউ জিজ্ঞেস করলে তাই বলি। তাই বলো, যাও। তপু মার চোখের সামনে থেকে সরে পারতে পারলেই যেন বাঁচে। সরে সরে ঘর ছেড়ে পালায়। ছেলেমেয়েরা চলে যাবার পর উমা শশী কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে বসে থাকলেন। রাগ, ক্ষোভ, অশান্তিতে তার মুখ চোখ অপ্রসন্ন দেখাচ্ছিল। এরকম ছেলে মেয়ে তিনি আর দেখেননি। একটা বুড়ো মানুষ, ঘরের কর্তা তোদের বাবা, বাড়ি ছেড়ে চলে গেল। দেখতে দেখতে প্রায় মাস পুরোতে চলল, অথচ তোদের কোনো গা নেই। একটা দিনের জন্য দেখলাম না তোরা তোদের বাপের জন্য ছটফট করছিস, মুখ শুকনো করে বসে থাকছিস। 4 বেলা খাচ্ছিস, দাচ্ছিস, সাজন গোজন, রেডিও বাজিয়ে গান শুনছিস, আর বাইরে বাইরে আড্ডা ইয়ার্কি মেরে বেড়াচ্ছিস। তোদের দেখলে মনে হয় গলা কেটে কেটে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। বাপ বাড়ি নেই, সেই মানুষটা কোথায় কোন চুলোয় ছাতু ছোলা খেয়ে মাটিতে শুয়ে মরছে, আর তোরা দুজনে কেমন করে যে ঘরে চাদর মুড়ি দিয়ে নাক ডাকাচ্ছিস। একেই বলে ছেলে মেয়ে, স্বার্থপরের দল। মা বাপকে শুধু সুস্থে পারলেই বাঁচিস তোরা। তোদের মায়া মমতা ভালোবাসা ভক্তি কিচ্ছু নেই। আজকালকার ছেলে মেয়েদের এই রীতিনীতি। উমা শশীদের সময় অন্যরকম ছিল। উমা শশী নিজেই বাবা বলতে অজ্ঞান ছিলেন, অবশ্য বাবাও ছিল সেই রকম। তোদের বাবার মতন চোর জোচ্চোর বাটপার ছিল না। আসলে যেমন বাপ তার তেমনই ছেলে মেয়ে। উমা শশীরই দুর্ভাগ্য, তিনি আর মাথা কুড়ে কেঁদে কেটে কি আর করবেন। ভগবান যার কপালে যা লিখেছেন তাই তো হবে। বড় বড় নিঃশ্বাস ফেলে ভারী বুকে উমা শশী এইবার চিঠিটার ওপর চোখ রাখলেন। ছেলেকেই লেখা হয়েছে। কর্তা নর্মদার তীরে নেই, আগের আশ্রমটিও ত্যাগ করেছেন। লিখেছেন, এখন তিনি পরিব্রাজক, কোথাও আর স্থিত হচ্ছেন না, শুধু এগিয়ে চলছেন। আমায় যে কোন বৈরাগ্য দেবতা অলক্ষ্য হইতে হাতছানি দিতেছেন তাহা আমি জানি না তপু। আমি শুধু আমার ঝোলাঝুলিটা কাঁধে লইয়া তাহার ডাকে চলিতেছি। আমায় দেখিলে তোমাদের অবাক হইবার কথা। গালে দাড়ি, হাতে লাঠি, পায়ে কেটস জুতা, কাঁধে একটা বোচকা। আমার কোথাও বিরাম নেই। চলিতেছি আর চলিতেছি, কখনো রেলে, কখনো বাস গাড়িতে, কখনো বা পদব্রজে। আমার সহিত একদল তীর্থযাত্রীর পরিচয় ঘটিয়াছিল। এই দলটি কম নয়, 15 হইবে। নারী পুরুষ উভয়েই আছে, তবে নারীর সংখ্যা কম, 2-3 জন মাত্র। পথে ইহাদের সঙ্গে দেখা ও পরিচয়। শুনিলাম তাহারা উত্তর হইতে নামিয়া আসিতেছেন।
এখন দক্ষিণে যাইবেন। তাহাদের নিকট জানিলাম সাধু সঙ্গের প্রকৃষ্ট স্থান হিমালয়। পথে পথে কত সাধু সজ্জন। তাহাদের নিকট বরফানি বাবা নামের এক মহাপুরুষের নাম শুনিলাম। ইনি বরফের মধ্যে সমাধিস্থ হইয়া বসিয়া থাকেন বলিয়া লোকে ইহাকে বরফানি বাবা বলে। তাহার যে কত বয়স তাহা জানা যায় না, 100, 100 অনেক বছর হইতে পারে। সে যাহা হোক, আমি এখন উত্তরের পথে পাড়ি জমাইয়াছি। হরিদ্বার হইয়া হিমালয়ের দিকে যাত্রা করিব। হিমালয় আমায় টানিতেছে। একটা অদ্ভুত ঘটনার কথা তোমায় জানাই। রেলগাড়িতে এক ভদ্রলোকের সহিত ঘটনাচক্রে আমার আলাপ হইয়া যায়। তাহার পরিচয়, তিনি এক সময় সিমলার গভর্নমেন্টের হোমরা চোমরা অফিসার ছিলেন। ভদ্রলোক জীবনে অনেক দুঃখ শোক পাইয়া এখন সংসার ধর্ম ত্যাগ করিয়াছেন। উচ্চ শ্রেণীর তন্ত্র সাধনা করেন। তাহার কিছু ক্ষমতাও জন্মিয়াছে। খগেনবাবু আমায় বলিলেন, আমার আত্মার উপর একটা মোটা আবরণ ছিল, যেমন কাঠবাদামের ওপর শক্ত পুরু খোসা থাকে। এই খোসাটি আমার চৈতন্যকে এমনভাবে ঢাকিয়া রাখিয়াছিল যে আমার নাকি 84 জন্মের লক্ষণ ছিল। জীব হইয়া আমারে নাকি 84 বার ভ্রমণ করিতে হইত। পরমেশ্বরের কৃপায় আমার সেই দুর্ভাগ্য ঘুচিয়া গিয়াছে। আমি মুক্তি পাইয়াছি। এখন আমার চৈতন্য কাহারও কবজায় নাই। আমার কুলকুণ্ডলিনী জাগ্রত। খগেনবাবু বলিয়াছেন, অচিরেই আমি কোনো উন্নত সাধকে সাক্ষাৎ পাইব। কর্মবিপাকে আমি পাতক ছিলাম, এইবার সাধক হইব। খগেনবাবু আমায় আরও একটি অভূতপূর্ব দৃশ্য দেখাইলেন। তিনি একটি আরশি বাহির করিয়া দিলেন। ছোট আরশি, আঙুল চারেক তাহার মাপ। আরশির ওপর কালচে রঙের কিছু মাখানো। আমার কপালে তাহার বুড়ো আঙুল কয়েক মুহূর্ত ছোঁয়াইয়া রাখিলেন। তাহার পর আঙুল সরাইয়া আরশিটি দেখিতে বলিলেন। প্রথমটায় কিছু দেখিতে পাইলাম না, পরে দেখিলাম, কি আশ্চর্য! আরশির মধ্যে তোমাদের মাতা ঠাকুরানী। সাইজটা ছোট। দেখিলাম তোমার গর্ভধারিণী বিছানার ওপর শুইয়া আছেন। বালিশের পাশে পানের ডিবা, জর্দার কৌটা। তিনি হঠাৎই উঠিলেন এবং কোথা হইতে একটা খাঁড়া জোগাড় করিয়া আমার দিকে ছুটিয়া আসিলেন। ভয়ে আমি আরশি ফেলিয়া দিলাম। খগেনবাবু বলিলেন, গৃহী হইবার বিন্দুমাত্র বাসনাও যদি অন্তরে থাকে তাহা ত্যাগ করুন। গৃহে ফিরিলে আপনি অবশ্যই অনুশোচনা করিবেন। বাবা তপু, আমি মন্ত্রতন্ত্র বিশ্বাস করিতাম না, কিন্তু খগেনবাবুর আরশিতে তোমার মা জননীর যে মূর্তি দেখিলাম, তাহাতে আমার হৃদকম্প হইল। এ মূর্তি ভুলিবার নয়। পূর্বেও কত দেখিয়াছি, তবে যথার্থ খড়গধারিণী রূপে দেখি নাই। এই প্রথম দেখিলাম। দেখিয়া বন্ধুবাবুর সেই গীতটি মনে পড়িয়া গেল। নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা। তোমার মাতা ঠাকুরানীকে বলিবে, তাহার তুরঙ্গ যতই নাচুক না কেন, তিনি আর ইহজীবনে রণস্বাদ মিটাইতে পারিবেন না। আমি তাহার খড়গ ও আস্ফালন হইতে বহু দূরে। তিনি আমার কেশাগ্রও স্পর্শ করিতে পারিবেন না। বরং ধর্মমতে ও শাস্ত্রমতে আমি যখন জীবিত, তখন বৃথা তুরঙ্গ না নাচাইয়া মহাশয়া যেন শয়নে ভোজনে তাম্বুলে চর্বণে তৃপ্ত থাকেন। তাহার ক্রোধ ও ক্লেশের কোনো কারণ নাই। আপদ বিদায় লইয়াছে, ইহাতে তাহার শান্তি পাইবারই কথা। আমি পরে তোমায় পত্র লিখিব। এই স্থানেই ইতি করিতেছি। তোমরা আমার আশীর্বাদ জানিও। উমাশশী চিঠিটা বারদই পড়লেন। পায়ের নখ থেকে ব্রহ্মতালু পর্যন্ত গনগনে আঁচের মতো জ্বলছে। ঘাড় টনটন করছিল, কপাল ফেটে যাচ্ছে। চোখের পাতা বন্ধ করে যেন নিজেকে খানিকটা সামলাবার চেষ্টা করলেন। তা সামলানো কি আর যায়? এই অসভ্যতা, এই ছোট লোকামির কোন জবাব দেবেন উমাশশী? পরিব্রাজকের এই কি লক্ষণ? যে লোকের নাকি 84 জন্মের আর ভয় নাই,
যার চৈতন্য জেগেছে সেই লোক এমন সব নোংরা অসভ্য বিচ্ছিরি বিচ্ছিরি কথা লেখে, তাও আবার ছেলেকে? উমাশশী আরো খানিকটা বসে উঠলেন, চোখে মুখে মাথায় জল ছিটিয়ে আসলেন। পা টলছিল উমাশশীর, গা দুলছিল। কলঘরে গিয়ে চোখে মুখে ঘাড়ে ভালো করে জল দিলেন, আঁচলা করে জল নিয়ে মাথায় থাপড়ালেন। জ্বালা কি আর যায়, নাকি এই আগুনটা নেভে? কলঘর থেকে বেরিয়ে কামিনীকে ডাকলেন, জল পান দিতে বললেন। ছেলে মেয়েদেরও গলা পাওয়া যাচ্ছে, হা হা হি হি করছে দুজনে, রেডিও বাজাচ্ছে। কোনো শোক তাপ দুশ্চিন্তা উদ্বেগ কিচ্ছু নেই। ওদের বাপ এই দুই ছেলে মেয়েকে আশকারা আর আদর দিয়ে দিয়ে মাথায় তুলছিল, যেন ইয়ার বন্ধু। যারা তার বাপকে চিরটাকাল ইয়ার বন্ধু মতন পেয়েছে, তারা আর কতটুকু বুঝবে বাবা কি জিনিস? এখনো ছেলে মেয়েদের কোনো জ্ঞান হলো না, হুঁশ হলো না। হবে হবে, ঠিকই হবে। যখন আর এ জগতে বাপ মা বলে মানুষ দুটো থাকবে না, তখন হবে। যত সব অকর্মণ্য হারামজাদার দল। নিজের ঘরে ফিরে আসতে আসতে উমাশশীর মনে হলো তিনি একটা মস্ত বড় ভুল করেছেন। এই তো এই মাস 2-3 আগে আশার একটা সম্বন্ধ এসেছিল বিয়ের। সতু ঠাকুরপো কলকাতা থেকে চিঠি লিখেছিলেন। ছেলের অন্য গুণ সবই ছিল, দোষের মধ্যে সে চেহারায় বেটে আর রংটা কালো, একটু বাউন্ডুলে গোছে। উমাশশী এক কথায় না বলে দিলেন, বেটে কালো কেষ্ট জামাই তিনি করবেন না। সারদা গুপ্ত নিমরাজি ছিলেন। উমাশশীর চোখে যখন নিজের কর্তার চেহারাটা লেগে রয়েছে, ফর্সা রং, লম্বা চওড়া চেহারা, আর যৌবনকালে ওই চেহারা যে কি ছিল তা উমাশশী জানেন। স্বামীর গা ধুয়ে জল খেলেও যেন তৃপ্ত লাগতো। নিজের স্বামীর মতন যে জামাইও জুটবে উমাশশী তেমন আশাই করতেন না। তবু নিজে যেমনটা পেয়েছিলেন, মেয়েকে তার অর্ধেকও যদি না দেন, তবে মেয়ে কি মনে করবে? বড় মেয়েকে তো ভালোই দিয়েছেন, আর ছোট মেয়ের বেলায় অন্য নজর হলে চলবে কেন? এখন উমাশশীর মনে হচ্ছিল তিনি ভুল করেছেন। আশার বিয়েটা দিয়ে দেওয়াই উচিত ছিল। যার বাবা এমন দায়িত্বহীন, নির্বোধ, যেই মানুষ ছেলে মেয়েকে সৎ শিক্ষার বদলে অসৎ শিক্ষা দেয়, তার বাড়িতে আইবুড়ো মেয়ে রাখাটা উচিত নয়। ওই মেয়ে রাখাটা উচিত হয়নি। ওই মেয়ে এখন গলার কাঁটা হয়ে আটকে থাকবে। বিয়েটা দিয়ে দিতে পারলে উমাশশী ঝাড়া হাত পা হতে পারতেন। কিন্তু তিনি কেমন করে বুঝবেন যে মেয়ের বাপ বুড়ো মদ্য তার ভেতর ভেতর এত ফন্দি ছিল, সে ঘর ছেড়ে পালাবে? কামিনী এসে জল দিল, পান দিল। উমাশশী জল খেলেন, পান জর্দা মুখে দিলেন। ধীরে ধীরে শীত পড়েছে। খোলা জানালা দিয়ে টকটকে রোদ দেখা যায়, কাক চড়ুই ডাকছে। লাল করবি ফুলের গাছটা মাথা তুলে দিব্যি রোদ পোয়াচ্ছে। পাশেই একটা কাঠচাপা। কর্তা শীতের দিনে ওই কাঠচাপা গাছের তলায় চেয়ার পেতে বসে বই পড়তেন। গাছতলাটা ফাঁকা। বিছানায় বসলেন উমাশশী, চিঠিটা বালিশের তলায় চাপা দেওয়া। দুপুরে চিঠিটা আরও একবার পড়বেন উমাশশী। এখন আর পড়ে কাজ নেই। পুরুষ মানুষ এরকমই হয়। এমন কিছু বয়সে পাকা গিন্নি হয়ে তিনি সংসারে আসেননি, তবু যখন থেকে এসেছেন তখন থেকেই হাল ধরেছেন সংসারের। বলতে নেই নিজের আঁচলের আড়ালে রেখে যেন কর্তাকে এতটা পথ বয়ে এনেছেন। কোনো কিছু বুঝতেই দেননি, আর সেই কর্তা আজ তাকে বলছেন কাঠবাদামের শক্ত খোসা। বলছেন তিনি নাকি পাতক হয়েছিলেন এতকাল। একেই বলে নেমো খারাপ। তোমার কোন খগেনবাবু আরশি দেখালে আর তুমি তা দেখলে? তোমার 7 পাকের বউ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে পান চিবোচ্ছে। বলিহারি তোমার খগেনবাবুকে, যেমন নাপিতছে তেমনি তার আরশি। এসো না একবার, এসো, নিজের চোখে দেখে যাও না গুপ্তবাবু।
তোমার যে পরম শত্রু, যার পাল্লায় পড়ে তোমার সব গিয়েছে, সেই উমা দাসী কোন আরামে শুয়ে বসে দিন কাটাচ্ছে? খাঁড়া নিয়ে তাড়া করতে তোমায় কোনোদিনই যায়নি বাপু। তেমন শিক্ষা আমার বাবা মা দেয়নি। তুমিই বরং আমার গা গতরের ছাল ছিঁড়ে ছিঁড়ে ডুগডুগি বানিয়ে বাজিয়েছ এতকাল। উমাশশীর বুকে এতই কষ্ট হচ্ছিল যে তিনি গায়ের আঁচলটা নামিয়ে দিলেন, জামার বোতাম খুলে আলগা করে দিলেন সব। তারপর বুকের উপর ডান হাতটা জোরে জোরে বোলাতে লাগলেন। মনে পড়ল গুপ্তবাবু বাড়ি ছেড়ে পালাবার আগের দিন সাত সকালে এই বুড়ি মাগির কাছে এসে নেচে নেচে খাটো গলায় কত গান ধরেছিলেন। আবার বলেন কি না গীত গোবিন্দের গান। উমাশশী সারা জীবন ধরে কর্তার অনেক গীত গোবিন্দ শুনেছেন। বেহায়াপনা তার জানা আছে। ওসব কম বয়সেই মানায়, ভালোও লাগে। কিন্তু এই বুড়ো বয়সে কোন বেহায়া বুড়ি বউয়ের কাপড় ছাড়া দেখতে দেখতে গান গাইতে পারে? ঘটয়তি সুঘনে কুচো যুগ গগনে। উমাশশী বুকের ব্যথা সামলাতে সামলাতে আর চোখে নিজের বুকটা দেখলেন। কর্তা নেই। সারা বুকটা টনটন করে উঠল। কে জানত গুপ্তবাবু এমন করে বুকে শেল মারবেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে উমাশশী যেন গুপ্তবাবুকে শুনিয়ে শুনিয়ে বললেন, এক মাঘে শীত পালায় না কর্তা, তোমার জন্য শীত পড়ে থাকলো। উমাশশী এইবার বড় মেয়েকে নিজেই একটা চিঠি লিখলেন। তার সাংসারিক জ্ঞান প্রখর। মেয়ে শ্বশুর বাড়িতে কখনো বাপের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি জানাতে নেই। মেয়ের গলা কাটা যাবে লজ্জায়। হেনস্থার শেষ থাকবে না, সে যে যাই বলুক। মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হলো তেল আর জলের মতন, কোনো দিন এই দুয়ে মিশ খায় না। বড় মেয়েকে চিঠি লেখার আগে উমাশশী অনেক ভেবেছিলেন। বড় মেয়ে খানিকটা মায়ের ধাতের। যদিও বাপ বলতে বরাবরই অজ্ঞান ছিল, তবু অন্য দুজনের চেয়ে মায়ের দুঃখ কষ্ট সে খানিকটা বুঝত। বিয়ের পর মেয়েরা আরও যেন মা দরদি হয়ে ওঠে। উমাশশী বড় মেয়েকে বিয়ের পর দেখে শুনে সেটা বেশ বুঝতে পেরেছিলেন। বড় মেয়েকে আগেও চিঠি লেখা হয়েছে, লিখেছে তার ভাই বোনেরা। উমাশশী নিজেই সেই চিঠি দেখেছেন, তারই কথা মতন লেখা। গুপ্তবাবুর গৃহত্যাগের কোনো সংবাদই হয়নি, শুধু লেখা হয়েছিল তিনি কদিনের জন্য বাইরে গিয়েছেন। কোথায় গিয়েছেন তার কোনো হদিস দেয়া হয়নি। মেয়েরও জবাব দেখেছেন উমাশশী, আর 5টা খবরের সঙ্গে জানতে চেয়েছেন তার বাবা ফিরে এসেছে কিনা। এরপর আর এই বাড়ি থেকে কোনো চিঠি যায়নি। উমাশশী ভেবে চিনতে দেখলেন বড় মেয়েকে আরেকটা চিঠি লেখার দরকার। সরাসরি না হলেও মেয়েকে জানানো দরকার যে তাদের বাবা হিমালয় টিমালয় বেড়াতে যাবার শখ চেপেছিল। কর্তা এখন বেরিয়ে বেড়াচ্ছেন, আর খবরটা জানিয়ে না রাখলে পরে কোন ফাঁক দিয়ে কি বেরিয়ে পড়বে তা বলা যায় না। আর তাছাড়াও উমাশশীর আরও একটা ভয় ছিল, গুপ্তবাবুর কোনো জ্ঞানগম্যি নেই। এই বাড়িতে যেমন ছেলে মেয়েদের চিঠি লিখছেন, তেমনি হুট করে বড় মেয়েকেও তো চিঠি লিখে দিতে পারেন। সেখানেও হয়তো জানিয়ে দিয়েছেন যে তিনি গৃহত্যাগ করেছেন। কিছুই বলা যায় না। আর যদি তাই দিয়ে থাকেন তবে বড় মেয়ে এতদিনে সবই জানতে পেরেছে, জামাইও জেনেছে। আর এতে কোনো সন্দেহ নেই গুপ্তবাবু গৃহত্যাগের কারণ হিসেবে যে লোকটিকে 16 আনি দায়ী করেছেন সেই মানুষ উমাশশী। সে যাই হোক, বড় মেয়ের কাছ থেকে আর কোনো চিঠি আসেনি। উমাশশীও বুঝতে পারছেন না মেয়ে তার বাপের কীর্তির কতটুকু জেনেছে বা জানেনি। বেশ গুছিয়ে গাছিয়ে চাপাচাপি দিয়ে একটা চিঠি লিখলেন উমাশশী বড় মেয়েকে। চিঠি লিখে জবাবের আশায় বসে থাকলেন। আর এমন সময় একটা চিঠি এলো সরাসরি উমাশশীর নামে। এ যেন বিনা মেঘে বজ্রপাত। উমাশশী আশাও করেননি তার নামে কর্তার চিঠি আসবে। যে মানুষ গৃহত্যাগের সময় স্পষ্ট করে জানিয়ে গেছে ইহকাল আর পরকাল কোনো কালেই যেন স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ না হয়, সেই মানুষ তাকে চিঠি লিখবে। ছেলে চিঠি এনে মার হাতে দিল।
উমাশশী চিঠিটা হাতে নিয়ে প্রথমটা ঠিক বুঝতে পারেনি, পরে বুঝল। খামের উপর উমাশশীর নাম লেখা। এতকাল ছেলে মেয়েদেরই নাম থাকতো, এই প্রথম উমাশশীর নাম। চা খাচ্ছিলেন উমাশশী। চিঠিটা উল্টে পাল্টে দেখলেন, খামের মুখ বন্ধ। একটু ভারী ভারী লাগলো। উমাশশীর মুখে এতদিন পর এই প্রথম চাপা হাসি ফুটল। কর্তার তেজ তাহলে ফুরিয়েছে। দিন 10-15 মধ্যেই তেজ ফুরোবার কথা ছিল, তা সেই জায়গায় প্রায় মাস পুরোতে চলল। একটু বেশি তেজ দেখালেন এই যা। তা হয়েছেটা কি? অর্শ চাগালো, নাকি চাল কলা খেতে খেতে মাথা ঘুরে পড়েছেন কোথাও, নাকি হাত পা ভেঙে পড়ে আছেন কোনো ডেরা ভান্ডায়? উমাশশী উঠলেন, প্রাণ মুখে দিয়ে সোজা ঠাকুর ঘরে। নারায়ণকে একবার প্রণাম সেরে চিঠিটা ঠাকুরের পায়ে ছুঁয়ে ফিরে এলেন নিজের ঘরে। যে মানুষ ঘর সংসার স্ত্রী পুত্র ফেলে পালায়, তার খানিকটা শিক্ষা হওয়া উচিত। ভগবান যেন শিক্ষাটা ওকে দেন। উমাশশীকে আজ কতদিন নাকের জলে চোখের জলে করেছেন, সারা রাত এইরকম জাগিয়ে রেখেছেন। সেই শাস্তি তার পাওয়ার দরকার। অবশ্য উমাশশী চান না যে তার শাস্তিটা খুব ভারী কিছু হোক। অসুখ বিসুখ করে পড়ে থাকেন বেজায়গায়। ভগবানের কাছে সে প্রার্থনাও তিনি জানিয়েছেন। নিজেই চশমা নিয়ে চোখে দিলেন উমাশশী। তারপর খামের মুখটা ছিঁড়ে চিঠিটা বার করলেন। না, কোনো ঠিকানাই নেই। নিজের পাত্তা দেননি। উমাশশী চিঠিটা পড়তে লাগলেন। কর্তা হরিদ্বার ঋষিকেশের দিকে চলে গেছেন। হরিদ্বার লক্ষ্মণ ঝোলা উমাশশীর দেখা। একবার ছেলেবেলায় গিয়েছিলেন মা বাবার সঙ্গে, দ্বিতীয়বার যান স্বামীর সঙ্গে। চাকরি থেকে রিটায়ারের আগে স্বামী সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। বড় ভালো লেগেছিল। কর্তা বলেছিলেন, মেয়েদের বিয়ে থা হয়ে গেলে ঝাড়া হাত পা হয়ে 2 বুড়ো বুড়ি মিলে এইখানে এসেই ডেরা বাঁধব। কি বলো উমা? কর্তা সেই হরিদ্বারের দিকেই গেছেন। অবশ্য সেখানেই থাকেননি। চিঠি পড়ে মনে হচ্ছে ঋষিকেশ ছাড়িয়ে কোনো এক চটিতে গিয়ে থেমেছেন। কিন্তু কর্তার চিঠির সুরটাই যেন বেখাপ্পা। এসব কি লিখেছেন তিনি? তোমায় পত্র দিবার প্রয়োজন আমার ছিল না, বাধ্য হইয়া দিতেছি। সাংসারিক নিয়মে এবং আইনসঙ্গতভাবে আমি তোমার স্বামী। যে যাবৎ জীবিত থাকিব স্বামী বলিয়াই গণ্য হইব। কিন্তু ধর্ম তো বলিতেছি, আমার স্বামিত্বে স্বাদ নাই। গৃহ সংসারেও বিন্দু মাত্র রুচি নাই। আমি এই অল্প সময়ের মধ্যে নিজেকে যেন ক্রমে ক্রমে চিনিতেছি। একটি বিরাট কুয়াশার জাল ছিন্ন হইয়া আমার সেই জন্ম জন্মান্তরের রূপটি দেখা দিতেছে। এই রূপ হইবার কথা নয়। ঈশ্বর আমায় কেন জানি এই মহা রহস্যের সম্মুখে দাঁড় করাইয়া দিয়াছেন। ভগবানের মতি, আমি সামান্য মানুষ, আমি কি বুঝিব? তবু বুঝিতে পারিতেছি, ওই যে যোগিনী, উহার সহিত কিসের একটা নিগূঢ় সম্বন্ধে যেন আমি বাধা পড়িতে যাইতেছি। উনি কে? আমি কে? আর তুমি? যে তুমি আমার 30 বৎসর অধিকার করিয়া রাখিয়াছিলে, তুমিই বা কে? আমার এই রূপ সন্দেহ জন্মিতেছে। তুমি ঠিকানা ভুল করিয়াছ। তোমার পিতা মহাশয় ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। হিন্দু ধর্মের মর্মটুকু তাহার মগজে প্রবেশ করে নাই। তিনি যদি ঠিকুজি কোষ্ঠী গণনা ইত্যাদি মান্য করিতেন, তবে তোমার বা আমার ঠিকানা ভুল করিয়া একই স্থানে হাজির হইবার কথা নয়। তোমার যে কি মারাত্মক ভুল হইয়াছে তাহা তুমি জানো না, আমিও জানিতাম না। সম্প্রতি জানিলাম। যোগিনী আমায় জানাইয়া দিলেন। এই যে যোগিনীর কথা লিখিতেছি, ইনি নিজে একটি দুটির বেশি কথা বলেন না। লোক মুখে শুনিলাম যোগিনী বিরাট বংশের মেয়ে, উচ্চশিক্ষিতা। অল্প বয়সেই ইহার মতিগতি অন্য প্রকার হইয়া যায়। মাঝে মাঝেই মূর্ছা যাইতেন। মূর্ছা ভাঙিলে কিছুক্ষণ ভাষা এবং
সব কথা বলিতেন, যাহার অর্থ কেহই বুঝিতে পারিত না। বছর কয় পর ইনি বলিতে লাগিলেন যে তাহার পূর্বজন্মের কথা মনে পড়িতেছে। কেহই বিশ্বাস করিত না। শেষে 2-4টি প্রমাণ দিবার পর বাড়ির লোকজন বিশ্বাস করিল উনি জাতিস্বর। যুবতী বয়সেই তিনি গৃহত্যাগ করিলেন। শুনিলাম উনি মানস সরোবরের দিকে কোথাও গিয়া 2-3 বছর ছিলেন, একেবারেই একা। সেইখানেই যোগ সাধনা করিতেন। হালে পাহাড় হইতে নামিয়া আসিয়া এইখানে একটি কাঠের ঘর নির্মাণ করিয়া আছেন। তাহার একজন অনুচর আছে, সে নদী হইতে জল আনে, ফলমূল, চাল ডাল যাহা পায় জোগাড় করে, চুলি ধরায়। যোগিনী নিজে নিত্য আহার করেন না, কোনো কোনো দিন 2 গণ্ডূষ জলই তাহার আহার। এইখানকার লোকে যোগিনীকে রাধামাই বলে। বয়স বেশি নয়, 40ও হইবে না, কিন্তু দেবীর মতো চেহারা। রংটি তপপ্রভাবে উজ্জ্বল তামাটে। মাথার চুল পায়ে আসিয়া নামিয়াছে। নাক চোখ প্রতিমার মতন। গেরুয়া শাড়ি পরেন, গলায় রুদ্রাক্ষমালা। রাধামাও সর্বজ্ঞ। তিনি মানুষ দেখিলেই তাহার ভূত ভবিষ্যৎ জানিতে পারেন। আমি গতকাল সন্ধ্যার দিকে তাহাকে দর্শন করিতে গিয়াছিলাম। সন্ধ্যার দিকেই যাইবার নির্দেশ ছিল। রাধামাইকে বাহির কক্ষে একটি শতরঞ্জি বিছানা ছিল, সামনে বাঘছালের আসন। সম্ভবত কর্পূর ও ধূপ পড়িতেছিল। সামান্য ধোঁয়ার ক্ষুদ্র কক্ষটিতে ধূপের গন্ধ ছড়াইয়া রহিয়াছে। আমি একাই বসিয়াছিলাম। এমন সময় যোগিনী আসিলেন। আহা, কি রূপ, কি অসামান্য লাবণ্য! কক্ষটি যেন হঠাৎ গন্ধে ভরিয়া গেল। তিনি দাঁড়াইয়া রহিলেন, আমায় এক দৃষ্টে দেখিতেছিলেন। দেখিতে দেখিতে অস্পষ্ট স্বরে কি যেন একটা বলিলেন। শুনিলে অবাক হইবে, তিনি আসনে বসিলে আমি ভক্তি ভরে করজোড়ে তাহাকে নমস্কার জানাইয়া পরে প্রণাম করিতে গেলে তিনি আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। একটি কুপির আলো জ্বলিতেছিল। আমি অবাক, অপ্রস্তুত। কখন যেন আমিও তাহার মুখোমুখি দাঁড়াইয়া পড়িলাম। তিনি নিষ্পলকে আমায় দেখিতে লাগিলেন। সেই দৃষ্টিতে কি ছিল তা আমি জানি না। আমার ভয় হইতে লাগিল, ঘন ঘন কম্পন লাগিল, কপালে গায়ে দরদর করিয়া ঘাম ছুটিল। তিনি নিশ্চল। আমার যেন সম্বিত লোপ পাইল। বঙ্কিমবাবুর সেই কপাল কুণ্ডলাকে যেন সাক্ষাৎ দেখিলাম। শুনিলাম তিনি বলিতেছেন, ইয়ে কন হ্যাঁ? যোগিনী চলিয়া গেলেন। আমি বেহুশ হইয়া মাটিতে বসিয়া পড়িলাম। ফিরিবার সময় রাধামায়ের অনুচর আমায় বলিল, মাতাজি আমায় আগামী পূর্ণিমার দিন যাইতে বলিয়াছেন। তিনি আমার প্রণাম গ্রহণ করিতে পারেন না। মাতাজি ডাকটিও তাহাকে বিচলিত করিয়াছে। কেন যে তাহা অনুচরটি জানে না। আর এরকম ঘটনা কখনো ঘটে নাই। পরদিন দুপুরে রাধামায়ের অনুচরটি আবার আসিল। আসিয়া জানাইল, মাতাজি বলিয়াছেন আমার এই জন্মের সংসার জীবনে এক মায়াবিনী দূর স্থানে বসিয়া আমায় নাকাল করিবার ফন্দি আঁটিতেছে। তাহার ঘরে আমার ছবি, খাট, বিছানা, জামা কাপড় সবই পড়িয়া আছে। এই সংসারের সামগ্রীগুলি লইয়া সে তুকতাক করিতেছে। যে যাবৎ সে সমস্ত কিছু বাহিরে ফেলিয়া না দেয়, আমার যথার্থ পরিচয় প্রকাশ হইবার উপায় নাই। তুমি যে এখনো পিছন হইতে এমন করিয়া আঁকশি দিয়া টানিতেছ, তাহা আমি কল্পনাও করিতে পারি না। অনেক জ্বালা সহিয়াছি, আর কেন জ্বালা দাও? তোমার পায়ে ধরি, আমায় মুক্তি দাও। জানি না আগামী পূর্ণিমায় আমার কোন অভিজ্ঞতা হইবে। উমাশশী চিঠিটা রেখে দিলেন। মনের মধ্যেটা হু হু করতে লাগলো। কে সেই যোগিনী? কেন তার অমন রূপ? কর্তা বলছেন দেবীর মতন রূপ। কর্তা যতই দেবী দেবী করুন, উমাশশী মোটেই দেবীতে ভুলবেন না। যোগিনী কেন প্রণাম নিল না কর্তার?
সে নাকি জাতিস্বর, পূর্বজন্মের কথা জানে। আর এইখানেই উমা শশীর বড় খটকা। যে যোগিনী শয়ে শয়ে লোকের প্রণাম নেয়, সে কেন তার প্রণাম নেবে না? তবে কি কর্তার প্রণাম নেবার অধিকার তার নেই? কেন? কোন দরকারে আবার পূর্ণিমার দিন যেতে বলেছে কর্তাকে? উমা শশীর ভয় হচ্ছিল। যোগিনীরা অনেক কিছু পারে, তাদের অসাধ্য কিছুই নেই। বুড়ো কর্তাকে তারা ছাগল ভেড়াও করে দিতে পারে। নিকুচি করেছে তোর কপাল কুণ্ডলার। কি যে করবেন উমা শশী কিছুই বুঝতে পারলেন না। উঠলেন, পান খেলেন, বাতিটা নিভিয়ে দিলেন। বাইরে বেশ চাঁদের আলো, কাছেই পূর্ণিমা। হায় হায়, পূর্ণিমার দিন তার কি সর্বনাশ হবে কে জানে। উমা শশী হঠাৎ গলায় আঁচল জড়িয়ে ঠাকুর দেবতার পায়ে মাথা কুটতে কুটতে মানত করলেন, হে ঠাকুর, তুমি কর্তাকে যেতে দিও না। কিছু একটা করে ও যাতে বিছানা ছেড়ে উঠতে না পারে। হাত পা মুচকে দাও, কোমরে ফিকে ব্যথা ধরিয়ে দাও, না হয় অর্শে কাবু করে দাও। আমায় বাঁচাও ঠাকুর। নাটকে যেমন পট পরিবর্তন, সিনেমার কলকাতা থেকে কার্শিয়াংয়ে গমন, সেই রকম এই কাহিনীর স্থান কাল পাত্রের কিছু পরিবর্তন ঘটল। স্থানটি নিরিবিলি, কাছাকাছি শালের পাতলা জঙ্গল, ছোট মতন একটা বাংলো বাড়ি, সামনে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে পশ্চিমে। 2-4টে ইউক্যালিপটাস গাছও চোখে পড়ে বাংলোর কাছাকাছি। সময়টি শেষ বিকেল, এই মাত্র সূর্য ডুবল। বাংলোয় ঢাকা বারান্দায় 3-4টি বেতের চেয়ার পাতা, একটি গোল বেতের টেবিল। চা খাওয়া শেষ হয়েছে। টেবিলের ওপর চায়ের পট, শূন্য কাপ, দুধ চিনির পাত্র, বিস্কিটের প্লেট পড়ে আছে। এক মহিলা এবং 2 ভদ্রলোক বসে আছেন চেয়ারে। 2 ভদ্রলোকের একজন সারদা গুপ্ত, উমা শশীর স্বামী, আর অন্যজন সারদা গুপ্তের ভাইরা ভাই। নিজের নয়, সামান্য দূর সম্পর্কের। নাম পরিমল। মহিলা অবশ্যই সারদা গুপ্তের শালিকা, যার নাম রেবা। উমা শশীর এক মাসির মেয়ে, কাজেই মাস্তুতো বোন। সারদা গুপ্ত চায়ের পর সিগারেট খাচ্ছিলেন, হাতে পাকানো সিগারেট। চেহারাটি মন্দ নয়, এই বয়সেও শক্ত সমর্থ গায়ের রং, পরিষ্কারই। মুখটি হাসি খুশি, মাথার চুল প্রায় সাদা হয়ে গেছে। পরিমল বয়সে বেশ কিছুটা ছোট, বছর 48 হতে পারে। ছিপছিপে গড়ন, সরল চেহারা। রেবার বয়স 40-40 হবে। সুশ্রী মুখ, নরম ধাতের ছান, নাকটি মোটা, চোখ দুটি ডাগর। পরিমল এবং রেবা কিছুক্ষণ সন্তর্পণে নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করছিল, যেন কিছু বলার আছে, বলতে পারছে না। এমন সময় ইঞ্জিনের হুইসেল বাজিয়ে দূর দিয়ে একটা মালগাড়ি গোছের কিছু চলে গেল। পরিমল হুইসেলের শব্দে রীতিমতো ঘাবড়ে গেল, স্ত্রীর দিকে তাকালো। রেবা চোখে চোখে ইশারায় কিছু বলল। পরিমল সারদা গুপ্তের দিকে তাকালো, ইতস্তত করে বলল, সারদাদা, একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার? সারদা বেশ আলসেমির চোখে ইউক্যালিপটাস গাছের নাচন দেখছিলেন। শীত আসি আসি ভাব, বাতাস রয়েছে এলোমেলো, আকাশে আলো নেই। ঝপ করে অন্ধকার নেমে আসবে একটু পরেই। ভাইরার দিকে চোখ ফেরালেন সারদা। ব্যাপার? কি ব্যাপার হে? পরিমল গলা ছাড়ল, শোষো করে 2 নিঃশ্বাস টানল। তারপর অপরাধীর মতন করে বলল, আজ সন্ধে ট্রেনে আসতে পারেন। ইয়েটা আবার কে? পরিমল তার গলার কাছটা চুলকোতে লাগলো, জড়ানো গলায় বলল, দিদি। দিদি? কোন দিদি? বর দিদি, মানে উমা দিদি। সারদা গুপ্তকে যেন বিছে কামড়ালো।
লাভ মারলেন না, কিন্তু তার চোখ মুখ নীলচে হয়ে গেল, একেবারে স্তম্ভিত। গলায় ঘর ঘর শব্দ হলো একটু। তারপর বললেন, আমায় ভয় দেখাচ্ছ? তোমার বরদিদি এখানে আসবে? কেমন করে আসবে? পরিমল একবার স্ত্রীর দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে নিল। তারপর বলল, আসারই তো কথা। আমরা সন্ধ্যের ট্রেনে দিদিকে এক্সপেক্ট করেছি। সারদা বিশ্বাস করলেন না, মাথা নাড়লেন জোরে জোরে। ধুৎ, অসম্ভব। তোমার দিদি আমার ঠিকানা কোথায় পাবে? আমি তো এখন বিন্ধ্য টিন্ধ্য পেরিয়ে কোথায় একটা চলে গেছি, হিমালয় গঙ্গোত্রীর পথ ধরেছি। এক একটা যা ডোজ দিচ্ছি তোমার দিদিকে, উমারানির মাথায় চক্কর মারছে। মহিলাকে ম্যাপ খুলে বসে ট্রেস করতে হচ্ছে আমি কোথায়, ঋষিকেশে নাকি কোনো হিমবাহতে। কিচ্ছু বুঝতে পারছে না। আমি বাজি ফেলতে পারি। পরিমল বলল, কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। আবার ব্যাপার? কত ব্যাপার হবে তোমার? কাল আমি একটা টেলিগ্রাম করেছি তপুকে, আজ সকালে নিশ্চয়ই পেয়ে গেছে। আশা করছি বিকেলের ট্রেনের দিকে তপু দিদিকে নিয়ে এসে পড়বে। সারদা যেন চেয়ার ভেঙে মাটিতে পড়লেন, এরকম একটা ভাব করলেন। অবাক, বিহ্বল আর নির্বাক। হাঁ করে তাকিয়ে থাকলেন ভাইরার মুখের দিকে। তুমি টেলিগ্রাম করলে? আপনার শালি বলল। সারদা রেবার দিকে তাকালে। খুবই পছন্দ করেন শালিটিকে, যত্ন করেন। রেবা বলল, সবটাই আমি বলিনি জামাইবাবু, আপনার ভাইরাও বলেছে। কেন? সারদা শালির দিকেই তাকিয়ে থাকলেন। রেবা বলল, আপনি রাগ করবেন না জামাইবাবু, আমি অন্যায় কিছুই করিনি। আজ কদিন থেকেই আপনার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। কে বলল ভালো যাচ্ছে না? খাচ্ছি, দাচ্ছি, বেড়াচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করছি, হাতের কাছে বই পেলে পড়ছি, এর চেয়ে আবার কি ভালো যাবে? মাথা নাড়ল রেবা, বলল, না জামাইবাবু, আপনি প্রথম প্রথম এসে দিন সাতেক বেশ ফুর্তিতেই ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, রাত্রে ঘুমোতেন। কিন্তু আস্তে আস্তে আপনার খাওয়া দাওয়া কমেছে, মুখে অরুচি এসেছে, রাত্রে ভালো করে ঘুমোতে পারেন না। আমরা তো পাশের ঘরেই থাকি, রাত্রে আপনি 4-5 বার করে ওঠেন, বাথরুমে যান, ঘরের মধ্যে খুটখাট করেন। সকালের দিকে আপনাকে দেখলে বোঝা যায় যে কতটুকু ঘুমিয়েছেন, তাও শান্তিতে নয়। এই সবই ছুতো। সারদা বললেন, আমি ঠিকই ছিলাম, ঠিকই আছি। তোমরা আমার সঙ্গে শত্রুতা করলে, স্রেফ বেইমানি। যদি এটাই তোমাদের মনে ছিল, তাহলে আমি যখন লিখেছিলাম কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে চাই, জায়গা হবে, তখন তো বাপু বলে দিলেই পারতে সোজা কথাটা। পরিমল ভীষণ অপরাধীর মতো মুখ করে বসে থাকল। রেবা বোঝাতে লাগলো সারদাকে, বলল, ছি জামাইবাবু, কি যে বলছেন আপনি। আমরা তো মাত্র 2-3 মাসই বদলি হয়ে এসেছি, আপনাকে ছাড়া বড় কাউকে খবরটা দেওয়াও হয়নি। আপনার ভাইরা তো জঙ্গলে সার্ভে আর নকশার কাগজপত্র নিয়েই দিন কাটায়। আপনি আসবেন শুনে পর্যন্ত আমরা নাচতাম। তা নাচতে বই কি, আমায় ভুলিয়ে ভালিয়ে এনে আমায় নাচাবার জন্য নাচতে। সারদা বললেন, মুখটা গম্ভীর, যেন নাচানো পাটির ফাঁদে পড়ে এখন তার অনুশোচনা হচ্ছে। পরিমল অপ্রস্তুত, স্ত্রীর দিকে একবার তাকালো, তারপর 2 হাত জোড়ো করে মিনতি ভঙ্গিতে বলল, দাদা, আপনার সঙ্গে আমাদের কি সেই সম্পর্ক? আপনার শালি আপনাকে কত খাতির করে, ভালোবাসে, সে তো আপনি জানেন। জানি, জানি, শালির ভালোবাসাও জানি, আর শালির দিদির ভালোবাসার ঘটাও জানি। এক জাতের মুরগি। রেবারও হাসি পাচ্ছিল, কিন্তু হাসল না। সারদার দিকে ঝুঁকে পড়ে বলল, মুরগির জাত যেমনই হোক জামাইবাবু,
আপনি যদি আমায় অবিশ্বাস করেন, আমি আর কথাটি বলবো না। এই বলে একটু থেমে অভিমানের গলায় রেবা আবার বললে, আপনি আসবেন শুনে আমরা কি আনন্দ পেয়েছি। এসে পর্যন্ত বলুন আমাদের কত আনন্দেই দিনটা কেটেছে। সারদা হাত তুলে থামিয়ে দিলেন রেবাকে। নিজেরই কেমন একটা মনে হলো, একটু কড়া করে কথা বলে ফেলেছেন। সামান্য চুপ করে থেকে বললেন, যা করেছো বেশ করেছো, কিন্তু ওই বাঘের মুখে এই অধমকে ঠেলে দিলে, এটা কেমন হলো জানো? ছাগলের গলায় দড়ি বেঁধে বাঘকে নেমন্তন্ন করা। এখন আমি কি করব? রেবা হেসে ফেলেছিল, বলল, বাঘকে আমরাই সামলাবো। ও তোমাদের কর্ম নয়। 32 বছরে আমিই পারলাম না, আর তোমরা সামলাবে? তা হ্যাঁ হ্যাঁ পরিমল, কি লিখেছো টেলিগ্রামে? লিখেছি, সারদাদা সিরিয়াসলি ইল, কাম ইমিডিয়েটলি উইথ দিদি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।